নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু তোমাদের সকলকে স্বাগত জানাই কেজিসি এডুকেশন ইউটিউব চ্যানেলে। এবং এই চ্যানেলে আমি তোমাদের কাছে এর আগের দিন যা আশা করেছি ঠিক আজকেও সেই একই আশা করব, যে তোমরা প্রথম থেকে যেমন উৎসাহ দেখে এসছো সেই রকম উৎসাহ যাতে অন্তিম পর্যন্ত থাকে। তো এই উৎসাহের সাথেই আমাদেরকে একটু আমাদের এনার্জি বা শক্তিকে সঞ্চয় করে রাখতে হবে লাস্ট পর্যন্ত। যদি তোমরা এটা করতে পারো তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালোভাবেই আমরা যে স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম সেই স্ট্র্যাটেজির থেকে আমরা এগিয়ে যেতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা এগাবো। দেখো, আগের দিন আমরা নাম্বার সিস্টেমের ক্লাস করেছি, ইংলিশেরও একটা ক্লাস আমাদের হয়েছে। তো আজকেও আমাদের ঘটনা একই ঘটবে, একটা ম্যাথের ক্লাস থাকবে এবং ইংলিশেরও একটা ক্লাস থাকবে। স্ট্র্যাটেজি যেভাবে করা হয়েছে, যেভাবে স্ট্রাকচার করা হয়েছে, যেটা আমাদের দরকার সেই জিনিসটা আমরা আগে ক্লিয়ার করব, কভার করব। যেগুলো বেসিক্যালি প্রয়োজন খুব কম বা যেগুলো আমাদের ক্ষেত্রে একটু জটিল লাগে সেটাকে আমরা ধীরে 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 কভার করার চেষ্টা করব। এবং বন্ধু, আমার সাথে তোমরা সবাই খুব সুন্দরভাবে সেটা কভার করবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। আজকে আমরা নাম্বার সিস্টেম পড়ব, ম্যাথমেটিক্সের ক্লাস আজকে। তো নাম্বার সিস্টেম সম্বন্ধে আমরা আগে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা সিম্পল বেসিক যারা টিচার হন তারা পড়ান, যারা তোমরা বোকা ছেলে আছো সেগুলো তোমরা পড়বে। তো আজকে কি হবে, আজকে নাম্বার সিস্টেমের ওই ক্লাসটার থেকেও আরও ইনফরমেটিভ, আরও ভালো করে, আরও খুব সুন্দরভাবে ডিসকাস করা হবে নাম্বার সিস্টেম, যাকে বলে নাম্বার সিস্টেমের উপরে পিএইচডি করা হবে। ঠিক আছে, আজ নাম্বারের সাথে খেলবো এবং সেখানে নাম্বার সিস্টেমের উপরেই পিএইচডি হবে এখানে। দেখো, নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা পড়তে গেলে আমাদেরকে ম্যাথমেটিক্স সম্পর্কে যদি আমরা পড়তে যাই তখন আমাদেরকে বেসিক্যালি জানতে হয় নাম্বার সিস্টেম সম্বন্ধে, নাম্বার সম্বন্ধে, সংখ্যা সম্বন্ধে। সংখ্যা নিয়ে যে খেলতে শিখবে তার ম্যাথমেটিক্স, যে সংখ্যা নিয়ে খেলতে শিখবে না তার ম্যাথমেটিক্স নয়। ওকে, তো বন্ধু আমার সাথে দেখো, তুমি বলো নাম্বার সিস্টেমে কি পড়বো আমরা? নাম্বার সম্পর্কে পড়বো বা সংখ্যা সম্পর্কে পড়বো? যেটা বাংলায় বলছি সংখ্যা, সেটাকে ইংলিশে নাম্বার বলা হয়। আমি আশা করছি তোমরা এটা জানো যে নাম্বারকে সংখ্যা বলা হয়। দেখো, অ্যাকচুয়ালি আমাদের নাম্বার দু প্রকার, রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার। একটা কাল্পনিক হয়, একটা বাস্তব রিয়েল হয়। ওকে, তো রিয়েল নাম্বার যেটা বাস্তবে হয়, বাস্তব সংখ্যা, সেই সংখ্যা সম্বন্ধে আমরা পড়ব। যেটা কাল্পনিক সংখ্যা সেটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই, সেটা ক্লাস 11-12-এ পড়ার প্রয়োজন আছে। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যদি দেখতে পাই যে ইমাজিনারি নাম্বার আমাদের সিলেবাসের মধ্যে এসেছে তখনই শুধুমাত্র করব, তাছাড়া আমাদেরকে করার প্রয়োজন নেই কিছু। দেখো, নাম্বারটাকে দুভাগে ভাগ করা হয়েছে, রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বলতে কাকে বোঝানো হয়? দেখো, এটা বলছি আগে, কারণ কি এটাকে বাদ দিয়ে দেবো, তো এটাকে একটু বলে বাদ দিয়ে দিই। ইমাজিনারি নাম্বার সেই সমস্ত নাম্বার যেগুলোর মান আমরা পাই না, যেগুলোকে আমাদেরকে কল্পনা করতে হয়। অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা ডিনোট করা, আয়োটা ইকুয়াল টু √(-1). আয়ের মান কত হয়? √(-1). তো এইটা আমাদের অত বেশি প্রয়োজন নেই, এইটাকে বাদ দিয়ে দাও, ইমাজিনারি নাম্বারটাকে, এটা সিলেবাস থেকেই আমাদের বাদ দিয়ে দাও। আমরা পড়বো বেসিক্যালি এটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা নিয়ে। তো রিয়েল নাম্বারকে আমরা প্রধানত দুভাগে ভাগ করব, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইররেশনাল। যে সমস্ত নাম্বার আমাদের কাছে আছে সেটা রেশিও আকারে লিখতে পারি বা নন রেশিও আকারেও আমরা লিখতে পারি। ওকে, যেমন মানে অনুপাত আর কি। অনুপাত মানে p/q আকারে লেখা। অ্যাকচুয়ালি এটাকে বলা যাবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে নিচের কিউটা কিন্তু কোনো দিন জিরো হবে না। মেন নিচের কিউটা নট ইকুয়াল টু জিরো, মানে কোনো দিন জিরো হওয়ার কথা নয়, সেই সমস্ত নাম্বারকে বলবো আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বাংলায় বলা হয়, তাই তো? আর ইররেশনাল নাম্বার কি? যে সংখ্যাকে আমরা p/q আকারে কোনোদিন লিখতে পারবো না তাদেরকেই বলা হবে ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। কি হবে? p/q আকারে লেখাই সম্ভব নয়। যেমন এর উদাহরণ কি দাও? এর উদাহরণ দাও √2, কত 1.414 এইরকম করে চলতে থাকে। ঠিক আছে, √2 এটা ইররেশনাল নাম্বার, এর কোনো শেষ নেই।
এটা অনন্তকাল পর্যন্ত চলে যাবে √2। এর লাস্টের মান আমরা এখন, তুমি যদি গুগলে দিয়ে দেখো √2 এর মান, তখন দেখবে এরকম অনন্তকাল ধরে চলতেই থাকবে ডট ডট করে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে পায়ের মান দেখো, আমরা লিখি 3.14 দিয়ে স্টার্ট করি এবং এটা চলতেই থাকে। কোনো সংখ্যাকে যদি p/q আকারে লিখতে হয়, তার একটা তো এন্ড থাকা দরকার। ততগুলা নিচে এই দশমিকের পরে ততগুলা নিচে শূন্য বস করে দেবো, তাহলে p/q আকারে হবে। যেমন ধরো যদি হতো 7.25, এই সংখ্যাটাকে আমরা p/q আকারে লিখতে পারবো কি না তোমরা বলো? আশা করছি সবাই বুঝতে পারছো এটা লেখা যাবে, কারণ এর হচ্ছে শেষ আছে, একটা অন্তিম আছে। তো 725 ডিভাইডেড বাই 1 লিখলাম, কটার পর দশমিক, এই দিক থেকে দুটোর পর দশমিক, তো দুটো শূন্য আমরা বস করাবো। p/q আকারে লিখছি, কিন্তু কিউ কিন্তু কোনোদিন জিরো হবে না। এখানে আমার p কিন্তু 0 নয়, কিছু একটা মান আছে, ওকে। তো এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, ওকে। বোঝা গেছে? দেখো, রেশনাল নাম্বারকে দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, রেশনাল ইররেশনাল সম্পর্কে বোঝা গেছে। ইররেশনাল নাম্বার এই সমস্ত নাম্বার, যেমন √3 এর একটা ভ্যালু আছে, এরকম ভ্যালুটা কি এক্স্যাক্ট ভ্যালু আমরা পাবো না, এরকম ডট ডট করে চলতে থাকবে দশমিক দিয়ে। √3, √5, √7, কিন্তু √4 কি হবে? √4 এটা রেশনাল না ইররেশনাল, কোনটার ভিতরে পড়ে? দেখো, √4কে যদি আমরা রুট তুলে দিই তখন কত হবে? √4 শব্দের অর্থ কি? √অফ। এই 4টাকে লিখে যায় রুটের মধ্যে 2 গুণিত 2। রুটের মধ্যে যদি দুটো সংখ্যা একই রকম থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে একটি সংখ্যাকে আমরা বের করতে পারি, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি রুট মানে কি, যেই সংখ্যাটা আছে ⁴1/2 এইটি লেখা আছে। আর এই 4 মানে কত? 2 এর স্কোয়ার। তো অ্যাকচুয়ালি হলো কি 2 এর স্কোয়ার ⁴1/2, মানে 2⁴2/2 কেটে গিয়ে 2⁴1 সমান 2। বোঝা গেছে? রুটের ভিতরে যদি 4 থাকে তখন আমরা একটা বের করতে পারি। তো এই রকম সংখ্যা যেগুলো আছে এইগুলোকে বলবো ইররেশনাল নাম্বার, আর এই যে সংখ্যা আছে এদেরকে বলবো রেশনাল নাম্বার। 2 তাহলে কি করে p/q আকারে সাজানো গেল? এটা তো কোশ্চেনে আসতেই পারে, মানে তোমাদের মনের কোশ্চেন আসবে, পরীক্ষক জানে কি তোমরা এটা ভালোভাবে জানো যে 2 ইররেশনাল না রেশনাল, আর কি জন্য। আর যদি না জেনে থাকো তাহলে তার জন্য আমি আজকে আছি। দেখো, 1, 2, 3, 4 প্রত্যেকটা সংখ্যাকে আমরা রেশনাল নাম্বার বলতে পারি, কারণ সকলের নিচে 1 আছে, হ্যাঁ কি না? সকলের নিচে 1 আছে। এই সমস্ত নাম্বারগুলো কেমন? রেশনাল টাইপের নাম্বার। তো চলো এটা একটু মুছে দিই, এই ডিসকাশনটা। তো রেশনাল নাম্বার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হয়েছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশন। দেখো, ইন্টিজার বলতে কেমন সংখ্যা এবং ফ্র্যাকশন বলতে কি? ফ্র্যাকশন মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশের আকারে যে সমস্ত সংখ্যা থাকে সেইগুলোকেই বলা হচ্ছে ফ্র্যাকশন। মানে 1-এ 2, 3-এ 4 ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ ব্যাপারটা বুঝো, যে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা ভগ্নাংশের আকারে আছে, ঠিক আছে। 5-এ 6 মানে সম্পূর্ণ সংখ্যাটা নয়, তার কিছু একটা অংশ, ঠিক আছে। মানে 6 ভাগের 5 ভাগ, 5-এর 6 লেখার মানে কি টোটাল 6 ভাগের মধ্যে 5 ভাগ আমাদের ব্যবহারে আসবে, ঠিক আছে। 1-এর 2 মানে কত? হাফ, মানে 2 ভাগ যদি করা হয় কোনো একটা বস্তুকে, তার 1 ভাগ আমরা ব্যবহারে আনবো, ঠিক আছে। ফ্র্যাকশন এইভাবে লেখা হয়, মানে তার অংশ আর কি। আর ইন্টিজার বলতে বোঝানো হচ্ছে কেমন সংখ্যা? ইন্টিজার বলতে বোঝানো হচ্ছে 0, তার সাথে নেগেটিভ সংখ্যা এবং তার সাথে পজিটিভ সংখ্যা, এইটি নিয়ে আমাদের তৈরি হয়েছে ইন্টিজার। 0 থাকবে, তার সাথে নেগেটিভ সংখ্যা থাকবে, তার সাথে পজিটিভ সংখ্যা থাকবে, এই হচ্ছে আমাদের ইন্টিজারের ক্রম। তো ফ্র্যাকশন সম্পর্কে এবং ইন্টিজার সম্পর্কে বোঝা গেল পরিষ্কারভাবে। এখান পর্যন্ত আশা করি জটিলতার কিছু নেই। এরপর শুরু হবে, দেখো ইন্টিজার নাম্বারকে আমরা দুভাগে ভেঙেছি। প্রথমত আমরা ইন্টিজার নাম্বারকে নেগেটিভ নাম্বার এবং পজিটিভ নাম্বারে ভেঙেছি, এবং এর ডিফারেন্স
এর মধ্যে যে দেওয়াল তুলে দেয় সেটা হচ্ছে জিরো। এই জিরোকে বলে নিউট্রাল ইন্টিজার নাম্বার। ওকে, এই জিরো হচ্ছে নিউট্রাল থাকে। যেমন গাড়ির গিয়ার থাকে না 1 2 3, আবার ব্যাক গিয়ারও থাকে, ফ্রন্ট গিয়ারও থাকে, মাঝে কি থাকে নিউট্রাল। সেই রকম ইন্টিজার সংখ্যা জিরো হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এইদিকে আছে নেগেটিভ। এই তো ধরো এইটা যদি আমাদের সংখ্যার এক লাইন হয়, মাঝে আছে জিরো, এইদিকে থাকবে নেগেটিভ, আবার এইদিকে থাকবে পজিটিভ। ওকে, এই রকম করে আমরা ইন্টিজার সংখ্যাকে 3 ভাগে ভাগ করব। ইন্টিজারের নেগেটিভ এবং পজিটিভ, যেটা ইন্টিজার সংখ্যার নেগেটিভ এবং পজিটিভ সংখ্যাকেও দুভাগে ভাগ করা যায়। কিভাবে? পজিটিভকে আমরা দুভাগে ভাগ করব অড অ্যান্ড ইভেন সংখ্যা। অড সংখ্যার বাংলা অর্থ বিজোড়, ইভেন সংখ্যার বাংলা অর্থ জোড়। যদি লিখতে হয় এখানে লিখি অড এর বাংলা অর্থ বিজোড়, আর ইভেন সংখ্যার বাংলা অর্থ জোড়। ঠিক আছে, অড মানে বিজোড় সংখ্যা, ইভেন মানে জোড় সংখ্যা পজিটিভের ক্ষেত্রে। আবার ঠিক নেগেটিভের ক্ষেত্রেও অড মানে নেগেটিভের দিকেও অড এবং ইভেন মানে বিজোড় এবং জোড় সংখ্যা, এরকমভাবে আমরা ভেঙে যাব। ওকে, তো আমরা যদি নেগেটিভের অড সংখ্যা দেখি এবং নেগেটিভের ইভেন সংখ্যা দেখি, সেইগুলোকে কি দেখো, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কাকে বলে আমরা একটু জানবো, তারপরে আমাদেরকে বলা সম্ভব হবে জোড় সংখ্যা কোনটা, বিজোড় সংখ্যা কোনটা। জোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যা যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য অ্যাকচুয়ালি। আর বিজোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যা যেগুলোকে 2 দ্বারা যেগুলো বিভাজ্য নয়। বেসিক, একদম বেসিক। ঠিক আছে, তো ইভেন সংখ্যা যদি আমি স্টার্ট করি, কত নম্বর থেকে স্টার্ট করব? ইভেন সংখ্যা আমরা স্টার্ট করব 2 থেকে। পজিটিভ ইভেন সংখ্যা +2, 2 দ্বারা ভাগ করা যাবে, ভাগ শেষ, ক্লিয়ার। ওকে, 2 4 ইভেন সংখ্যা পজিটিভ আর কি, পজিটিভ +6 +8, এগুলো কি হবে, এক একটা হচ্ছে জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। এরপর আমরা আসব কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তাহলে কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা এমন ধরনের সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় অ্যাকচুয়ালি। যেমন ধরো +1 +3 +5 +7, 2 দ্বারা বিভাজ্য নয়, এইগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে পজিটিভ অড এবং পজিটিভ ইভেন সম্পর্কে। এরপরে চলে যাব আমরা নেগেটিভ অড এবং নেগেটিভ ইভেন। দেখো, নেগেটিভ ইভেন নাম্বার যেটা বা নেগেটিভ জোড় সংখ্যা কি হবে? জোড় সংখ্যা তো জোড় সংখ্যাই হয়, শুধু নেগেটিভ এবং পজিটিভ মানে কি, শুধু তার আগের সাইনটা চেঞ্জ হবে। নেগেটিভে মাইনাস সাইন, পজিটিভে প্লাস সাইন। নেগেটিভে হচ্ছে 0 থেকে এইদিকে আসবে, পজিটিভে এইদিকে যাবে, বাস এইটুকুই, তাই তো? তাহলে ইভেন 2 -4 -6 এগুলো হচ্ছে নেগেটিভ ইভেন নাম্বার। অ্যান্ড অড নাম্বার, নেগেটিভ অড নাম্বার কি হবে? নেগেটিভ অড নাম্বার আমরা সবসময় দেখতে পাবো -1 -3 -5, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে নেগেটিভ অড নাম্বার। তো নেগেটিভ অড, নেগেটিভ ইভেন, পজিটিভ অড, পজিটিভ ইভেন, হ্যান ত্যান যা আছে সব এখানে ক্লিয়ার হলো। তো ইন্টিজার সংখ্যাকে যদি আমরা নেগেটিভ, পজিটিভ এবং নিউট্রাল যেটা 0, এই তিনটায় ভাঙি, তখন আমরা দেখতে পাবো যে ইন্টিজার সংখ্যাকে আরও দুভাগে ভাঙা যায়। কেমন? একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। ঠিক আছে, এই স্টেপটাও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। মানে ইন্টিজারকেই দুভাগে ভাঙা হচ্ছে, একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে অড। ইভেন ইভেন অড বা জোড় বিজোড় সংখ্যা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো চলো এরপর আমরা আরেকটু বিশেষতায় চলে যাই। অড নাম্বার এবং ইভেন নাম্বার, যেগুলো পজিটিভ অড এবং পজিটিভ ইভেন নাম্বার, এই পজিটিভ অড অ্যান্ড পজিটিভ ইভেন নাম্বার থেকে আমরা যে নাম্বার সিস্টেমের আরও একটা ছক পাই, সেটাকে প্রথমে বলা হচ্ছে প্রাইম নাম্বার, PRIME। ওকে, প্রাইম নাম্বার। অপর একটা পার্ট যেটাকে বলা হচ্ছে কম্পোজিট,
কম্পোজিট নাম্বার। ওকে, অ্যাকচুয়ালি ইন্টিজারকেই প্রাইম এবং কম্পোজিটে ভাঙা যায়, কিন্তু নেগেটিভ ইন্টিজার নয়, শুধুমাত্র ইন্টিজারের পজিটিভ পার্টটাকেই ভাঙা যাবে। তো কম্পোজিট এবং প্রাইম মানে, প্রাইম মানে মৌলিক সংখ্যা, কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। ওকে, প্রাইম মানে মৌলিক সংখ্যা, এবং কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। প্রাইম মানে মৌলিক সংখ্যা এবং কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। এই সংখ্যা আমাদের কি পজিটিভ থাকবে, অলওয়েজ পজিটিভ। ওকে, তো চলো দেখা যাক প্রাইম নাম্বার কাকে বলে, মানে প্রাইম নাম্বার কোনগুলোকে বলে। প্রাইম নাম্বার কোনগুলোকে বলে বলতে, নাম্বার বা সংখ্যার শ্রেণীতে এমন কিছু সংখ্যা আছে যেগুলোকে আমরা এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য যে সংখ্যা, তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো আমরা প্রাইম নাম্বার। এবং এই সংখ্যা শ্রেণীতে এমনও সংখ্যা আছে যে এক এবং সে নিজের ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা তারা বিভাজ্য হয়, সেই সমস্ত সংখ্যাকে বলবো আমরা কম্পোজিট নাম্বার। যদি এক এবং সে নিজের দ্বারাই বিভাজ্য হয় সে হবে মৌলিক। তো আমাদেরকে বলো দেখি ফার্স্ট মৌলিক সংখ্যা কোনটা, এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো দুইকে দেখো তো, দুই এক দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য, তার মাঝে কোনো সংখ্যা দ্বারা দুই বিভাজ্য নয়, তো দুই হবে আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, মৌলিক সংখ্যা। এরপর 3 নম্বর দেখো, তিন এক দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। ওকে, 1 3, তারপরে কি হবে 5 7 11, এগুলো কি, এইগুলো হচ্ছে প্রাইম বা মৌলিক সংখ্যা, মানে এক এবং নিজের দ্বারাই বিভাজ্য। এরপর আসবো আমরা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার দেখো, প্রাইম নাম্বার 2 থেকে শুরু হয়ে যাচ্ছে, 2 প্রাইম 3 প্রাইম, বাকি পড়ে এরপরে কি আছে 4, এ হবে কম্পোজিট নাম্বার 4। কেন, এক দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাছাড়াও 4কে 2 দ্বারাও বিভাজ্য। ওকে, তো এই জন্যই কি হচ্ছে প্রাইম এন্ড কম্পোজিট। ওকে, দেখা যাবে 4 হলো 6। তো কিছু মনে রাখার বিষয় আছে, ইমাজিনারি নাম্বারটা মুছে আমি ওখানটাই করছি, এক জায়গায় রাখলে খুব ভালো হয়। দেখো পরীক্ষার হলে আমাদেরকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বার 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। একশোর মধ্যে কতগুলো আছে, 1 থেকে 200-র মধ্যে কতগুলো আছে, এবং 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো আছে। 1 থেকে 50-এর মধ্যে 15টা, 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার আছে 25টা, 1 থেকে 200-র মধ্যে আছে 46 অ্যাকচুয়ালি। 1 থেকে 1000-এর মধ্যে কটা আছে 168। এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হয়। 1 থেকে 50-এর মধ্যে প্রাইম সংখ্যা 15টা, 1 থেকে 100-র মধ্যে প্রাইম সংখ্যা 25টা, 1 থেকে 200-র মধ্যে প্রাইম সংখ্যা 46টা, 1 থেকে 100-র মধ্যে প্রাইম সংখ্যা 168টা। পরীক্ষার হলে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে 1 থেকে 200-র মধ্যে প্রাইম সংখ্যা কতগুলি আছে। ওকে, একটা শর্ট কোশ্চেন দিয়ে দেখি, খুব শর্ট একটা কোশ্চেন। এই শর্ট কোশ্চেনের মাধ্যমে তোমাদের এই ছকটা ক্লিয়ার আছে নাকি আমরা একটু বুঝতে পারবো। তার আগে আর একটা পার্ট সেরে দিই। কোন সংখ্যা প্রাইম নাম্বার, প্রাইম নম্বর কিভাবে বুঝবে। ধরো 73, এটা প্রাইম নাম্বার কিভাবে বুঝবে, এটা একটা কোশ্চেন। দেওয়া হলো 75 73 82 এইরকম করে করে কিছু দেওয়া হলো নাম্বার, ওই নাম্বার প্রাইম নাম্বার নাকি কি করে বুঝবে। প্রাইম নাম্বারের অর্থ কি, এক এবং ওই সংখ্যা ছাড়া তার কোনো অন্য উৎপাদক থাকবে না। বেসিক্যালি আমরা করব কি, আমরা প্রথম স্টেপ নম্বর 1,
স্টেপ নম্বর 1, আমরা যেই সংখ্যা দিয়েছি সেইটাকে রুট করব 73। অ্যাকচুয়ালি রুট 73-এর মান আমাদের কাছে রুট 73-এর যে মানে কাছাকাছি একটা মান নিয়ে যেতে হবে। দেখো রুট 73-এর মানটা কতর মধ্যে থাকবে? 8 এবং 9-এর মধ্যে থাকবে। রুটের এরপরে কি করব? রুটের বাইরে বের করার চেষ্টা করব, মানে রুট 73 কতর কাছাকাছি? 8 এবং 9-এর মাঝে। যদি আমরা করি 8 স্কোয়ার 64 আর 9 স্কোয়ার 81, তার মাঝেই তো 73 আছে। তো 8 এবং 9-এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি। এরপর স্টেপ 2, স্টেপ 2-এ কি করব? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 8 পর্যন্ত সংখ্যা দ্বারা, 8 পর্যন্ত কেমন সংখ্যা থাকবে? 8 পর্যন্ত থাকবে প্রাইম নাম্বার। 2, 3, 5, 7, এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। 2, 3, 5, 7 এই সংখ্যা দ্বারা এই 73-কে ভাগ করে করে দেখব। 2 দ্বারা 73-কে ভাগ করলে ভাগশেষ থাকবে। 3 দ্বারা কি 73-কে ভাগ করা সম্ভব? না। তার মানে এই দুটো গেল। 5 দ্বারা না, 7 দ্বারা তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের, দেখো যদি ভাগ করা যায় না যায়, তাহলে এটা আমাদের কাছে প্রাইম নাম্বার। আর যদি ভাগ করা যায় তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে প্রাইম নাম্বার নয়। তো এই সংখ্যা দ্বারা ভাগ করে দেখলাম এটাকে। এরপর আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটাকেও এইরকম স্টেপ 1 স্টেপ 2 এ দেখব। 91 প্রথমে আমরা রুট করব। রুট 91 এটা কত? 9 এবং 10-এর মধ্যে আছে, তাই তো? তো 9 যেটা প্রাইম নাম্বার, এখান থেকে কি প্রাইম নাম্বার দেখব কত পর্যন্ত? 9 পর্যন্ত। 2, 3, 5, 7 প্রত্যেকটা সংখ্যা দিয়ে একে ভাগ করে দেখব। 2 দ্বারা 91 না, 3 দ্বারা 91 না, 5 দ্বারা 91 না, 7 দ্বারা সম্ভব। তো আমাদের একটা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব হয়ে যাচ্ছে 7, ঠিক আছে? এই সংখ্যাটা দ্বারা ভাগ করা সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যা কিন্তু, এই 91 কিন্তু প্রাইম হবে না। বোঝা গেছে ব্যাপারটা? সংখ্যা দেখব, তার রুট করব, রুটটা কতর মধ্যে পড়েছে দেখছি, ঠিক আছে? প্রাইম নাম্বার স্টার্ট করব। 2 থেকে প্রাইম নাম্বার স্টার্ট করে এই যে যেটা পর্যন্ত গেছে অতদূর পর্যন্ত আমি প্রাইম নাম্বার দেখব। ওই প্রাইম নাম্বারকে দিয়ে এটাকে ভাগ করে দেখব ভাগ করা যাচ্ছে কিনা। যদি করা যায় তাহলে সেইটা প্রাইম নাম্বার নয়, আর যদি করা না যায় তখন সেটা হবে প্রাইম নাম্বার। বেসিক ঘটনা, একদম বেসিক। ক্লিয়ার? আর একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা তোমরা চেক করে দেখো। এটা তোমাদের কাছে একটু একটু ক্লিয়ারিটি। 281 এটা একটু ট্রাই করে দেখো তো, এটা আমাদের প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? যদি করতে পারো খুবই ভালো। আমি একটু করে দেখলাম আর কি, এখানে প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, ঠিক আছে? তো এই নাম্বারটাকে আমাকে কিভাবে করবে তোমরা, স্টেপ বলা আছে। প্রথমে রুট করব, তারপরে কত প্রাইম নাম্বারটা লিখব। যত দূর পর্যন্ত এই রুটের অ্যান্সারটা যেটার পর্যন্ত আছে সেইখান পর্যন্ত আমরা প্রাইম নাম্বার লিখব, এবং সেইখানে আমরা কি করব, সেই প্রাইম নাম্বার দিয়ে এক এক করে ভাগ করে দেখার চেষ্টা করব যে এটা ভাগ হচ্ছে কিনা। যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা কম্পোজিট নাম্বার, যদি ভাগ না হয় তাহলে সেটা প্রাইম নাম্বার। বেসিক ঘটনা, তোমরা ঘটাতে পারবে। তো চলো দেখা যাক কি করা যায়। এর অ্যান্সার আমার চাই। কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেনে দেখা আছে প্রথম চারটি
মৌলিক সংখ্যার সমষ্টি কত? এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো নাম্বার সিরিজ যে পড়ছি আমরা, নাম্বার সিস্টেম যেটা পড়েছি, সেই নাম্বার সিস্টেমের কিছু সলভ করতে হবে কোশ্চেন, তবে তো আমরা বুঝবো যে কতদূর কি তোমাদের আইডিয়া এসেছে। দেখো একদম সম্পূর্ণ আমি নাম্বার সিস্টেমকে এখানে খুলে রেখে দিয়েছি, সম্পূর্ণ যতটা নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই নাম্বার সিস্টেম অনুযায়ী এরপরে তোমরা এক এক করে ছোট ছোট প্রশ্নের উত্তর দাও। আশা করছি তোমরা খুব ভালোভাবে এইসব কোশ্চেনের উত্তর দিতে পারবে। প্রথম মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 2, 3, 5 এবং 7। এই হচ্ছে প্রথম 4টি মৌলিক সংখ্যা। তো এদের কি জিজ্ঞাসা করেছে? সমষ্টি জিজ্ঞাসা করেছে। অপশন দেওয়া থাকবে অবশ্যই। তো এদের সমষ্টি 3 দিয়ে 5, 10 7 17। এই হচ্ছে আমাদের প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত।